হোটেল কক্ষে এক তরুণীর সাথে ভিডিও ভাইরাল হওয়ার পর এমপি গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে শীঘ্রই জানানো হবে। এদিকে নেতাকর্মীদের সাম্প্রতিক কিছু বিতর্কিত ভূমিকার দলের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। 2 দিন ধরে টক অব দ্য কান্ট্রি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম। একটি হোটেল কক্ষে এক তরুণীর সঙ্গে তার ভিডিও ভাইরাল হয়। এতে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক অঙ্গনে। বুধবার এ নিয়ে বৈঠক করে জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। সিদ্ধান্ত হয় এমপি নজরুল ইসলামকে দল থেকে বের করে দেওয়ার। 4 আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেটাকে অধিক পদস্খলনজনিত হওয়ায় সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এরা প্রতীয়মান হয় দলের মধ্যে ব্যক্তি নয়, সেটা জামাত প্রমাণ করেছে। আদর্শ নৈতিকতার প্রশ্নে জামাত সবসময় আপোষহীন ছিল। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, এমপি নজরুলের বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। 24-এর গণ অভ্যুত্থান আশীর্বাদ হয়ে আসে জামায়াতের জন্য। প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে তারা। তবে নির্বাচনের পর বিশৃঙ্খলা বাড়ছে দলটিতে। তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, যৌন হয়রানি এবং শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগ উঠে আসছে নেতাকর্মীদের বিরুদ্ধে। সংগঠন যখন বিস্তৃত হয়, লোকসংখ্যা বাড়ে, তো এখানে তো লোকসংখ্যার বিভিন্ন দিক থেকে আসে। একটা হলো জেনারেল পিপলের সম্পৃক্ততা বাড়ে, বিভিন্ন মতাদর্শ থেকেও তারা বুঝে শুনে এদিকে আসে। তো একটা লোক আসা এবং তার আদর্শিকভাবে আমাদের তৈরি করার যে প্রক্রিয়া, সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। সেই কারণেও অনেক সময় ব্যর্থ ঘটে। নেতারা বলছেন, নৈতিকতার প্রশ্নে কঠোর অবস্থানে আছে দলটি। তো বাংলাদেশের রাজনীতিতে অতীতে অনেক বড় বড় নেতাদের ওই ধরনের নৈতিক স্খলন হয়েছে, স্ক্যান্ডাল হয়েছে, এগুলো আমরা জেনেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সমস্ত বিষয়ে জামাত ইসলামীর অবস্থানটা সবসময় খুবই স্পষ্ট ছিল এবং দ্ব্যর্থহীন ছিল। আমরা কোনো ক্ষেত্রেই এই সমস্ত বিষয়কে অ্যালাউ করি না। এই বিশৃঙ্খল অবস্থান থেকে বের হতে দফায় দফায় বিভিন্ন সাংগঠনিক ইউনিটের সাথে বৈঠক ছাড়াও বিভিন্ন নির্দেশনা পাঠানো হয়েছে দলটির শীর্ষ পর্যায় থেকে। সাম্প্রতিক যে আমাদের ইলেকশন। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের পর সংসদ সদস্য পদ কি থাকবে? জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, শুধুমাত্র স্বেচ্ছায় পদত্যাগ করলেই তার সদস্য পদ থাকবে না। তবে বিষয়টি নৈতিকতার প্রশ্ন। এদিকে ইসি জানিয়েছে, জামায়াত থেকে চিঠি এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে তারা। মোহন ইসলামের প্রতিবেদন। এর আগে নৈতিক স্খলন বা কোনো কারণে কেউ আলোচনায় এলে বা অভিযুক্ত হলে দলীয় চাপে পদত্যাগ করেছেন সংসদ সদস্যরা। এবার নৈতিক স্খলনের দায়ে সংসদ সদস্য গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। মাননীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম, আপনার সময় 8 মিনিট। ফলে প্রশ্ন উঠেছে, তার সংসদ সদস্য পদ থাকবে নাকি থাকবে না। নানা রঙে রঞ্জিত এই রংবাজ প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে কিংবা কোনো কারণে দল থেকে পদত্যাগ করলে সংসদ সদস্য পদ থাকে না। অথবা সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ১-এর ঘতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে 2 বছরের সাজা হলে সদস্য পদ থাকবে না। সাংবিধানিক বাধ্যবাধকতা নেই, দায়বদ্ধতা নেই, বাধ্যবাধকতা নেই, মানে করা যাবে না। তো উনি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করলেই কেবল আমার সদস্য করতে হবে। এটা বলতেছে এই নৈতিকতার প্রশ্ন। নৈতিকভাবে যদি মনে করেন তিনি গঠিত অপরাধ করেছেন, তাহলে তো সে ঠিক নেই। এই ব্যাপারটা নৈতিকতার প্রশ্ন। এদিকে জামায়াত থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, গাজী নজরুলের বহিষ্কারের বিষয়টি অবিলম্বে ইসিকে অবহিত করা হবে। আর ইসি জানিয়েছে, বিষয়টি তাদের কাছে এলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নোটিশ আসলে তারপরে দেখব। এই সংক্রান্ত বিষয়ে কমিশন এখনো পর্যন্ত অবহিত নয়। বিভিন্ন সময়ে দল থেকে বহিষ্কারের পরও আব্দুল লতিফ সিদ্দিকী, মুরাদ হাসান এবং গোলাম মাওলা রনি সদস্য পদে বহাল ছিলেন। মোহন ইসলাম, ৭১, ঢাকা।
এদিকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম স্বেচ্ছায় পদত্যাগ না করলে তার এমপি পদ বাতিলে জাতীয় সংসদের স্পিকার এবং ইসিকে চিঠি দেবে জামায়াত। রাত 71 টেলিভিশনকে কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আগামী বছর প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন একটি দেশ তখনই শক্তিশালী হয় যখন তার স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হয়। মামুন হোসেনের রিপোর্ট। স্থানীয় সরকার শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের করণীয় শীর্ষক এই আলোচনা সভা। আয়োজক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং সেটি হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সামনে আপনাদের কিন্তু নির্বাচন আসছে। আমি আপনাদের বলছি, আমরা এই বছরে না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরের দিন নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভাতা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। আপনাদের সঙ্গে, তৃণমূল মানুষের সঙ্গে তাদের সমস্যাগুলো আমি বুঝি বলেই আমি কিন্তু আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করি। এই ভাতার ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, তার কর্মচারীর কথা বলবো এবং এটা যেন একটা সম্মানজনক জায়গায় আনা যায় সেই চেষ্টাটা আমি অবশ্যই করব। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ইচ্ছে করলেই বরখাস্ত করা উচিত না। জনপ্রতিনিধি যে নির্বাচিত হয়ে আসে জনগণের ভোটের মধ্যে দিয়ে, তাকে সহজেই ইচ্ছা করলেই কিন্তু বরখাস্ত করা উচিত না। মামুন হুসাইন, 71, ঢাকা। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াকে জোরালোভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে বিএনপির সাথে আলোচনা করার কথা বলেছেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিসেনস্টেন। বুধবার তরুণদের দল এনসিপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন তিনি। পরে গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। এদিন এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। এখানে দলটির শীর্ষ নেতাদের সাথে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন তিনি। এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ। কি কথা মার্কিন রাষ্ট্রদূতের সাথে? বৈঠক শেষে সেটাই খোলাসা করেন এনসিপির মুখপাত্র। দাবি করেন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে সায় আছে যুক্তরাষ্ট্রের, আর এই নিয়ে বিএনপির সাথে আলোচনা করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তো রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত বাংলাদেশ আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আগে থেকে কিছুই জানতো না এনসিপি। আসিফ মাহমুদ জানান, এই চুক্তির বাস্তবায়নে বাংলাদেশ যাতে লাভবান হয় এমন আলোচনাও হয়েছে বৈঠকে। ট্রেড এগ্রিমেন্ট হওয়ার আগে আমাদের কোনো আলোচনা হয়নি এবং এটা এর আগে আমরা কয়েকবার এখানে প্রেস ব্রিফিংয়ে আমার মনে আছে আমি 2 বার অন্তত পরিষ্কার করেছি আমাদের আলোচনা হয় নাই, এবং আমরা এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও এবং আমেরিকান এম্বাসিকেও তাদেরকেও বারবার আমরা পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা বলেছি যে ইউ শুড হ্যাভ আমাদের সাথে আলোচনা করাটা প্রয়োজন ছিল আর কি অ্যাজ এ স্টেক হোল্ডার। সাম্প্রতিক নানা রাজনৈতিক ঘটনাও বৈঠকে গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি। আমরা তাদের সাথে আমাদের এই সম্পর্ক সামনের দিনে আরও কিভাবে ভালো করা যায়। রাশেদ আনিস, 71, ঢাকা। বিএনপি কর্তৃত্ববাদী শাসনের দিকে যেতে চায়, যেখানে জুলাই সনদ বড় বাধা বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার বিকেলে এক সেমিনারে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় জামায়াত সেক্রেটারি আরও বলেন, বিএনপি জুলাই সনদ মানার কথা বললেও গণভোটের রায় বাস্তবায়ন করছে না, আর জুলাই সনদ ও গণভোটের রায় না মানলে জাতি সংঘাতের দিকে যাবে। সংসদে না হলে রাজপথে সমাধান হবে বলে হুঁশিয়ারি দেন গোলাম পরওয়ার। গণভোটের রায় মানা না হলে বিএনপির নোট অফ ডিসেন্ট কার্যকর করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্র শাসনের জন্য বিএনপি হয়তো সেই কর্তৃত্ববাদী শাসনের দিকেই যেতে চায়, জুলাই সনদ তার পক্ষে সবচেয়ে বড় বাধা।
আমরা চাই সাংবিধানিক রাজনৈতিক সব বিতর্ক পার্লামেন্টে হোক, কিন্তু সেই পার্লামেন্টের বিতর্ক যদি আপনি রাজপথে ঠেলে দেন তো আমাদেরও আর কোনো পথ থাকবে না। উই হ্যাভ নো অল্টারনেটিভ ওয়ে। আমাদেরকে 70% ভোটার যেখানে থাকবে সেই রাজপথে আমাদেরকে চলে যেতে হবে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ কোনো স্থাপনা বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চিরাগী মোড় থেকে লালদিঘির মোড় পর্যন্ত এই মিছিল হয়। এর আগে চিরাগীর মোড়ে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই বন্দরের লাভজনক টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়া হলে দেশের অর্থনৈতিক স্বার্থ ও শ্রমিকদের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। সমাবেশে আগামী 2 আগস্ট সকাল 11টায় আগ্রাবাদ বাদামতলির মোড় থেকে বন্দর অভিমুখে পদযাত্রার ঘোষণা দেওয়া হয়। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।